হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছে নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন। কেন্দ্রের প্রতিনিধি দলে অভিষেক। মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়ার 5টি দেশে অপারেশন সিন্দুরের কারণ এবং পাকিস্তানের অপরাধ ব্যাখ্যা করতে রওনা হলেন সাংসদরা। ছত্তিশগড়ে শনিবার থেকে টানা অপারেশন বিশেষ কেন্দ্রীয় বাহিনী। প্রায় 30 জন মাওবাদী খতম। বাহিনীর গুলিতে মৃত্যু মাওবাদী নেতা বাসাব রাজের। আইপিএলের নিয়মে বড় রদবদল। ম্যাচ বিঘ্নিত হলে অপেক্ষার সময়সীমা বাড়ল। 1 ঘন্টার বদলে 2 ঘন্টা অপেক্ষা করা যাবে খেলা শুরু করার জন্য। আমেরিকার আকাশ প্রতিরক্ষায় নয়া ব্যবস্থা। গোল্ডেন ডোম তৈরির ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। খরচ হবে $175 বিলিয়ন। আন্তর্জাতিক চাপে নরম ইসরায়েল। মঙ্গলবার রাতে গাজায় ঢুকলো 100 ত্রাণবাহী গাড়ি। ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে রয়েছে কয়েক লক্ষ মানুষ। যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তারা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, তারা অযোগ্য। এসএসসি মামলায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শোকজ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। 7 দিনের মধ্যেই তাদের শোকজে জবাব দিতে বলা হয়েছে। গত 15 মে বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন তারা কি কি বেআইনি কাজে যুক্ত হয়েছিলেন শোকজ চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পর্ষদের চিঠিতে বলা হয়েছে, গত 15 মে বিকাশ ভবনের সামনে বহু শিক্ষক শিক্ষিকা জড়ো হয়েছিলেন। ওই দিনের ঘটনার ছবি এবং ভিডিও থেকে অনেককেই চিহ্নিত করা গিয়েছে যারা সেদিন বেআইনি কাজ করেছিলেন। বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তর সহ একাধিক সরকারি অফিস রয়েছে। অভিযোগ, বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়েছিল, নষ্ট করা হয় সরকারি সম্পত্তিও। গেটে নতুন তালা ঝুলিয়ে বিকাশ ভবনের কর্মচারী এবং সাধারণ মানুষকে বেআইনিভাবে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। যারা বিকাশ ভবনে কোনো পরিষেবার জন্য এসেছিলেন তাদেরও হেনস্থা করা হয়। রাতে পুলিশি হস্তক্ষেপের পর বিকাশ ভবন থেকে তারা বেরোতে পেরেছিলেন। সেই সময়ও তাদের সঙ্গে অভব্য আচরণ এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। বিক্ষোভকারীরা কেন এই ধরনের আচরণ করলেন, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, শোকজের জবাবে তা জানাতে হবে। চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে উত্তর চেয়েছে পর্ষদ। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে 25,735 জনের চাকরি গিয়েছে। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানায় আদালত। তারপর তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে। কিন্তু চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। পাশাপাশি তাদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই রাজ্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে। মূলত এই 2 অভিযোগ নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করে রাখা হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধদের একাংশ গেট ভেঙে ঢুকে পড়েন বিকাশ ভবনের ভেতরে। গেটে নতুন তালা ঝুলিয়ে দেন তারা। ভিতরে আটকে পড়েছিলেন কর্মচারী, আধিকারিক এবং সাধারণ মানুষ। রাতে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। বার করে আনা হয় আটকে পড়া কর্মীদের। এখনো বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের জমায়েত রয়েছে। তার মাঝে হামলাকারীদের চিহ্নিত করে শোকজের চিঠি পাঠাতে শুরু করলো পর্ষদ। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসির মেধা তালিকার র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টপকে উপরে উঠে আসাকে র্যাঙ্ক জাম্প বলা হচ্ছে। যারা এভাবে চাকরি পেয়েছেন তাদেরও অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা চাকরি পাওয়ার ফলে ক্রম তালিকার উপরে থাকা প্রার্থীরা যারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন। এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছিল এর মধ্যে কয়েকজন অযোগ্য হিসেবে চিহ্নিত। এই অযোগ্যদের তালিকায় রয়েছেন মূলত 3 ধরনের চাকরিহারারা, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল বহির্ভূতভাবে বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন এবং যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসবার সুযোগ পাবে না বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার 5টি দেশে যাচ্ছেন অভিষেক। প্রথমে অবশ্য কেন্দ্রীয় প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল, কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন আরও 4টি দেশে। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার 5টি দেশে যাবে। পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়ে গত 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি
সরিয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিন্দুরে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি, কিন্তু পাকিস্তানের তরফে এই নিয়ে বহু মিথ্যা প্রচার করা হচ্ছে। তাই সত্যিটা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার 5টি দেশে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল, কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন তা কেন্দ্র ঠিক করতে পারে না, তা তৃণমূলই ঠিক করবে। একই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারা জানিয়েছিলেন, কেন্দ্র অনুরোধ করলে প্রতিনিধি পাঠানো নিয়ে তৃণমূল বিবেচনা করবে। সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করলে সেখানে অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। তারপর একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। জানা গিয়েছে সেই বৈঠকে যোগ দেন অভিষেক। এরপর বুধবার 7 সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন তিনি। জানা গিয়েছে অভিষেকের প্রতিনিধি দল যাবে জাপান, তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাওয়া হবে। এই 5 দেশ ঘুরে অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকরা। হাই নিউজ। গত 21 এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয় মাওবাদী দমন অভিযান। ধাপে ধাপে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মাওবাদী অভিযান। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাওবাদী নেতা বাসবরাজ সহ আরও নকশালপন্থী। যৌথ বাহিনী সংঘর্ষে নিহত মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজ। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের নারায়ণপুর জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছিল গত শনিবার। সর্বশেষ তথ্য অনুযায়ী নকশালদের নিরাপদ শক্ত ঘাঁটি আবু জমাদের জঙ্গল দিয়ে 27 থেকে 30 জন নকশালকে এখনো পর্যন্ত হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের সরকার ও সিআরপিএফ জানিয়েছেন, বাসবরাজ সহ অন্যান্য নকশালরা মারা গিয়েছেন। মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজের পুলিশের খাতায় তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন 2026 সালের মধ্যেই দেশকে মাওবাদী মুক্ত করা হবে। তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু হয়। সেই অভিযানের অংশ হিসেবেই বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুঝমারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এই দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমার মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল অবুঝমারে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী কমান্ডার। প্রথমে তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে পরে জানা যায় ওই কমান্ডারই হলেন বাসবরাজ। অভিযান ও তল্লাশি এখনো চলছে। পুলিশ সূত্রে খবর, নকশালদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে ডিআরজি জওয়ানরা। ছত্তিশগড় থেকে নকশালবাদ নির্মূল করার সময়সীমা 2026 সালের মার্চ মাসের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, এনকাউন্টারে একজন সেনা জওয়ান আহত হয়েছেন এবং এক পুলিশ সহকর্মীও নিহত হয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন দপ্তরের বৈঠকে কাটল জট। আপাতত হচ্ছে না বাস ধর্মঘট। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো বাস মালিক। একাধিক দাবি নিয়ে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। পরিবহন দপ্তর ও লালবাজারের সঙ্গে বৈঠকে কাটল জট। হচ্ছে না বাস ধর্মঘট। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো বাস মালিক সংগঠন। মঙ্গলবার বৈঠকে কোনো সমাধান সূত্র না পাওয়া যাওয়ায় শেষ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ছিলেন বাস মালিকরা। 22, 23 এবং 24 মে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। অবশেষে বুধবার কাটল সেই জট। ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত 2 বছর চলতে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে 22 মে থেকে 24 মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বাস মালিকদের দাবি ছিল 2018 সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়।
এদিকে 15 বছরের পুরনো বাসগুলিকে আরও 2 বছর চলাচলের অনুমতি দেওয়া হয়, যেখানে সেখানে বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। আর এই দাবিগুলি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহন দপ্তর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যায়। আপাতত 3 দিনের বাস ধর্মঘট হতে চলেছে, আর এতেই যাত্রী হয়রানির আশঙ্কা করছে পরিবহন নিগম। এদিকে ভাড়া বাড়ানো নিয়ে এত চাপানুতর হলেও যাত্রীরা বলছেন অনেক রুটে সরকারি কোনো নির্দেশ ছাড়াই অলিখিতভাবে ভাড়া বেড়ে বসে রয়েছে। স্থানীয় যাত্রীদের মাথা ব্যথার অন্ত নেই। প্রায়শই নানা রুটে ঝামেলাও দেখা যায়। আগে পরিবহন মন্ত্রী থাকার সময় উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। এখন তার উত্তরসূরি স্নেহাশিসের গলাতেও একই সুর। যাত্রীদের দাবি সেক্টর 5 থেকে বিধাননগর রোড যেতে কিছুদিন আগেও যেখানে 10 টাকা ভাড়া দিতে হতো তা এখন এক ধাক্কায় বেড়ে হয়ে গিয়েছে 15 টাকা। একই ছবি গড়িয়া থেকে সেক্টর 5 রুটে, সেখানে ন্যূনতম ভাড়া 12 টাকা থেকে বেড়ে হয়েছে 20 টাকা। ধুলাগড় ধর্মতলা রুটের ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে 15 টাকা হয়ে গিয়েছে। ক্ষোভ এয়ারপোর্ট থেকে সেক্টর 5 এর যাত্রীদের মধ্যেও ন্যূনতম ভাড়া এখন 14 টাকা থেকে 18 টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে সেক্টর 5 থেকে বালি হল্ট আগে ছিল 18 টাকা, পরে হয়েছে 25 টাকা। এই যে বেআইনিভাবে ভাড়া বেড়ে গিয়েছে তার কি কিছুই জানে না সরকার? উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী। তিনি জানিয়েছেন যারা এগুলো করছেন তারা বেআইনি কাজ করছেন। তার কথায় ইচ্ছে মতো ভাড়া বাড়াতে পারে না। রাজ্য সরকারের নির্দেশ রয়েছে ভাড়া এভাবে বাড়ানো যাবে না, মানুষকে বিপাকে ফেলা যাবে না। কোভিড কালে পরিবহন মন্ত্রকের দায়িত্ব যখন ফিরহাদ হাকিমের কাঁধে ছিল তখনও কোনো নির্দেশ ছাড়াই আচমকাই বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ববি হাকিমকে। টক টু মেয়রকে এক অনুষ্ঠানে এক ব্যক্তি অভিযোগ জানাতে ফিরহাদ স্পষ্ট বলেছিলেন টিকিট নিয়ে গিয়ে থানায় অভিযোগ জানাতে যাত্রীদেরই এগিয়ে আসতে হবে। তারপর অভিযোগের ভিত্তিতে পরিবহন দপ্তর পরিস্থিতি বিবেচনা করে বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদিও তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু পরিস্থিতির বদল কোথায়? প্রশ্ন যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টির কারণে এবারও ধস নামল উত্তর সিকিমে। প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের রাস্তা। জলের স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্যাংকুলান এবং ফিরাইং এর মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে সেখানে আটকে পড়েছে 100টির বেশি পর্যটক গাড়ি। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পর্যটক মহলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে সাংকেলের নতুন সেতুর কাছে আটকে পড়েছে পর্যটকদের শতাধিক গাড়ি। বিপদের আশঙ্কায় মাউন জেলা প্রশাসনের তরফে গাড়িগুলিকে বিডিও অফিসের পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে বুধবার উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াতের পারমিট দেওয়া হয়নি। অনলাইনে আগাম যারা পারমিট নিয়েছেন তাদেরও পারমিট বাতিল করে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হলে পারমিট ইস্যু করা হবে না বলেই জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা পিছু হটল ইসরায়েল। মঙ্গলবার সকালে 5টি ট্রাকের পরে রাতে আরও 100টি মানবিক সাহায্যকারী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইসরায়েলি সেনার 2.5 মাসের অবরোধের ফলে গাজায় দুর্ভিক্ষের মুখে পড়েছেন অন্তত 5 লক্ষ প্যালেস্তাইনি। ইসরায়েলি বোমা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ, বিশেষ করে শিশুরা। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সংবাদ মাধ্যম বিবিসিকে মঙ্গলবার জানিয়েছিলেন পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী 48 ঘন্টার মধ্যে গাজায় মৃত্যু হতে পারে 14,000 শিশুর। তারপরেই ব্রিটেন, ফ্রান্স, কানাডা সহ একাধিক দেশ ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখেই নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিল। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের আধিকারিক জেন্স লার্কে মঙ্গলবার বিকেলে জেনিভায় বলেন, আমরা গাজায় আরও ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি, যা গতকালের চেয়ে অনেক বেশি। প্রসঙ্গত, স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে 2023 সালের 7 সেপ্টেম্বর হামলার পরেই অভিযান শুরু করেছিল তেল আভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের 15 জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুপক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনা। একই সঙ্গে গাজা ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করা সহ নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফলে গাজায় কার্যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন নামক এক সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে, গাজার বাসিন্দা 20 লক্ষ প্যালেস্তাইনির অধিকাংশই ভয়াবহ অপুষ্টির শিকার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। এই আবহে গত সপ্তাহে হামাসকে নির্মূল করে গাজায় নিরঙ্কুশ দখলদারি কায়েমের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তারপরে খান ইউনুস থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রায় 5 লক্ষ প্যালেস্তাইনি শরণার্থীকে। ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও গাজায় হামলা থামায়নি ইসরায়েল সেনা। মঙ্গলবারও তাদের হানায় অন্তত 50 জন সাধারণ প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং মিসাইল হানা থেকে বাঁচতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কত জরুরি সেটা প্রমাণিত হয়েছে সাম্প্রতিক ভারত পাক লড়াইতে। এবার আমেরিকার জন্য বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত 5 বছর লাগবে এই গোল্ডেন ডোম তৈরি করতে। এর জন্য বরাদ্দ হচ্ছে বিপুল বাজেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা করেছেন, যার নাম গোল্ডেন ডোম। ইসরায়েলের আয়রন ডোম দ্বারা অনুপ্রাণিত এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে $175 বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্প দাবি করেছেন এটি তার মেয়াদকালের মধ্যেই চালু হবে। হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই প্রকল্প তদারকি করবেন স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন জেনারেল মাইকেল গুয়েটলাইন। তিনি গোল্ডেন ডোমকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি বলে উল্লেখ করেন, যা স্থল, সমুদ্র ও মহাকাশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালিত করবে। ব্যবস্থার অংশ হিসেবে থাকবে স্পেস ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টর। প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এবছরের শুরুর দিকে ওয়াশিংটন সফরে এসে কানাডার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার এই প্রতিরক্ষা ছাতার সঙ্গে যুক্ত হওয়াকে জাতীয় স্বার্থ বলে মন্তব্য করেছিলেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কানাডাকে অর্থ প্রদান করতে হবে এই নিরাপত্তা সুবিধা পেতে হলে। In the campaign, I promised the American people that I would build a cutting-edge missile defense shield to protect our homeland from the threat of foreign missile attack. And that's what we're doing. Today, I'm pleased to announce that we have officially selected an architecture for this state-of-the-art system that will deploy next-generation technologies across the land, sea, and space, including space-based sensors and interceptors. And Canada has called us and they want to be a part of it. So we'll be talking to them. They want to have protection also. ট্রাম্পের ভাষায় গোল্ডেন ডোম 100% সফলতা নিশ্চিত করবে এবং এটি আয়রন ডোমের তুলনায় অনেক বড় ও শক্তিশালী হবে। এটি হাইপারসনিক অস্ত্র এবং ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেমের মতো উন্নত ও দূরবর্তী হামলা ঠেকাতে সক্ষম হবে। এই প্রকল্পের প্রথম ধাপে $25 বিলিয়ন বাজেট ধরে রাখা হয়েছে। ট্রাম্প আরও বলেন, ঠান্ডা যুদ্ধের সময় প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এই ধরনের একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথা ভেবেছিলেন, কিন্তু সেই সময় প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল। এখন যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় প্রযুক্তি আছে এবং বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক, তাই এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। একসময় ভারতে গাইতে এসে নাম হয়েছিল তার, কিন্তু নিজের দেশে ফিরে একের পর এক কার্যকলাপে জড়িয়ে পড়েন বিতর্কে। এবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গায়ক মইনুল আহসান নোবেল। ধর্ষণের অভিযোগে গ্রেফতার গায়ক মইনুল আহসান নোবেল। আবারও বিতর্কে বাংলাদেশি গায়ক। অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এক কলেজ পড়ুয়া মহিলাকে টানা 7 মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের আঙুল তার দিকে। সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্প নম্বরে ফোন পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই নোবেলকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডোমরা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েক মাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক। শুধু তাই নয়, তাকে দেখা করার জন্য ডেকে পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি এবং ভিডিও ফোনবন্দি করে লাগাতার ভয় দেখিয়ে গিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ। ব্যক্তি জীবন থেকে কর্মজীবন, নিজের কাজের জন্যই বারবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন গায়ক নোবেল। এবারও তার ব্যতিক্রম হল না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। উল্লেখ্য, 8 মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন গায়ক। অতীতে রবীন্দ্রনাথকে নিয়ে কুমন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন। ভারতে গাইতে আসা এই গায়ক নিজের বিভিন্ন ভুল কাজ নিয়ে তিনি অনুতপ্ত এমন দাবি করে থাকলেও তার আচরণ ও কার্যকলাপে তা এতটুকু প্রকাশ পায়নি। তার সমালোচনায় মুখর হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। নোবেলের এই মন্তব্যের জেরে তাকে রীতিমতো চাপকাতে চেয়েছিলেন গায়িকা ইমন। এবার শেষ পর্যন্ত নিজের কার্যকলাপের জন্য গ্রেফতার হলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল 2025 নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বাড়ানো হলো আইপিএল এর অতিরিক্ত অপেক্ষার সময়। এখন থেকে আইপিএল এর সব ম্যাচেই অতিরিক্ত অপেক্ষার বাড়তি সময় আরো 1 ঘন্টা বাড়ানো হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর ম্যাচ শুরুতে বিলম্ব হলে বরাদ্দ অতিরিক্ত অপেক্ষার সময় 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা করেছে। মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং এটি সব আইপিএল ম্যাচেই প্রযোজ্য হবে। আগে শুধুমাত্র প্লে অফ ম্যাচে 120 মিনিট সময় বরাদ্দ থাকত, আর লিগ ম্যাচে ছিল মাত্র 60 মিনিট। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, এর আগে ম্যাচ প্লেইং কন্ডিশন অনুসারে লিগ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শুরুতে দেরি হলে সর্বোচ্চ 60 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকত, তবে প্লে অফ ম্যাচে এই সময়সীমা ছিল 120 মিনিট। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি ও পরিবর্তিত সূচির প্রেক্ষিতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে 20 মে 2025 থেকে কার্যকরভাবে সব আইপিএল ম্যাচেই ম্যাচ শুরু করার জন্য 120 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনারা অবগত আছেন যে আইপিএল একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হয়েছে। এই বিরতির কারণে আইপিএল এর সমাপ্তি এখন নির্ধারিত হয়েছে 3রা জুন 2025-এ। আগাম বর্ষা শুরু এবং দীর্ঘায়িত আইপিএল মরশুমের ফলে বেশ কিছু ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সেই কারণেই ম্যাচ প্লেইং কন্ডিশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। বিসিসিআই স্পষ্ট করেছে যে তদনুসারে আইপিএল 2025 মরশুমের জন্য শুধুমাত্র ক্লজ 13.7.3 সংশোধন করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আইপিএল 2025 মরশুমের বহুল প্রতীক্ষিত প্লে অফ পর্বের সময়সূচি ও ভেন্যু। ঘোষণায় জানানো হয়েছে, ইডেনের পরিবর্তে আইকনিক আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 3রা জুন অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর গ্র্যান্ড ফাইনাল। হাই নিউজ নেটওয়ার্ক। অসময়ের বৃষ্টিতে নাজেহাল মহারাষ্ট্র। মঙ্গলবার থেকে মুম্বাই ও পুনে সহ মহারাষ্ট্রের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। তাতে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে সাময়িক মুক্তি মিলেছে বটে, কিন্তু জল জমে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। যানজটের জেরে ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টির জেরে মুম্বাইয়ের পোরওয়াইয়ের মতন জনবহুল এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জলবায়ু কমপ্লেক্সের কাছে ঝড়ে গাছ উপড়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রবল বৃষ্টির জেরে ডুবে গিয়েছে আন্ধেরি সাবওয়ে। শেষমেশ ড্রেনেজ মেশিনের মাধ্যমে জল নিষ্কাশনের জন্য ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার একটি দল। পুনেতেও দেখা গিয়েছে একই রকম দৃশ্য। সেখানে জল জমে গিয়েছে বিমানবন্দরেও। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিষ্কার ড্রেন থেকেই জল উপচে রাস্তা ভেসে গিয়েছে। থানে জেলার মীরা ভাইন্দার, রত্নগিরি জেলার ভেরভালি এবং ভিলাভারে স্টেশনের মাঝে প্রবল বজ্রপাত ও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে, যার জেরে সন্ধ্যায় কোঙ্কণ রেলওয়ের পরিষেবা ব্যাহত হয়। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কোঙ্কণ রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, উপকূলীয় কোঙ্কণ এবং গোয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলাকালীন ধস নেমে সন্ধ্যা 6:30টার দিকে রেল লাইনের ওপর একটি ভারী পাথর এসে পড়ে যায়, যার ফলে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের সংযোগকারী প্রায় 741 কিলোমিটার দীর্ঘ রুটে রেল চলাচল ব্যাহত হয়। তিনি আরো জানিয়েছেন, ভূমিধসের কারণেই মুম্বাই গোয়া রুটে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। রাত 8টার দিকে রেল লাইন থেকে মাটি ও পাথর সরানোর পর পরিষেবা স্বাভাবিক হয়। মুম্বাইয়ের আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক উপকূলের অদূরে পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণিঝড় দানা বেঁধেছে, যে কারণে বুধবার থেকেই শনিবার পর্যন্ত মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বেশিরভাগ এলাকাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পুনে, রত্নগিরি, সিন্ধুদুর্গ, অহিল্যানগর, কোলাপুর, বিড, সোলাপুর, ধারশিব এবং ছত্রপতি সম্ভাজি নগরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বাই, পালঘর, থানে, রায়গড়, ধুলে, নন্দুরবার, জলগাঁও, নাসিক, সাঁতরা, সাংলি, জালনা, অমরাবতী এবং ভান্ডারায়। হাই নিউজ নেটওয়ার্ক। ঈশ্বর বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানকে এক সুতোয় বাঁধবে কলকাতার এই মণ্ডপ। দুর্গাপুজোর শিল্পেও এবার ঢুকে পড়ল এআই। অনেকের মুখে শোনা যায়, যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা কখনো ঈশ্বরে বিশ্বাস করতে পারে না। আবার ঈশ্বর বিশ্বাসী যারা বা আস্তিক যারা, তারা ঈশ্বরের আধ্যাত্মিকতাকে বেশি গুরুত্ব দেন। এবার দুর্গাপূজায় আগমন হতে চলেছে এআই এর। চ্যাটজিপিটির ব্যবহারে এখন সবকিছুই বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। জটিল কোনো সমস্যার নিমেষে মিলছে সমাধান। আপাত দৃষ্টিতে প্রযুক্তির এই আধুনিকতা উপভোগ্যই বটে, কিন্তু আড়ালে আবডালে কি এই প্রযুক্তি মানব সমাজকে পঙ্গু করে তোলার জন্য যথেষ্ট হয়ে উঠবে না? এই প্রশ্ন এবার জড়িয়ে পড়তে চলেছে কলকাতা দুর্গাপুজোতেও। দুর্গাপুজো আপামর বাঙালির সব থেকে বড় ও আনন্দের উৎসব। সারাটা বছর অপেক্ষা করা পুজোর 5টা দিনের জন্য। সেই সঙ্গে রয়েছে প্যান্ডেলের লড়াই। কলকাতার বড় বড় সমস্ত প্যান্ডেলগুলিকে কে কাকে টেক্কা দেবে সে চিন্তাও থাকে ক্লাব কর্তৃপক্ষের। এবার ঈশ্বর বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানকে এক সুতোয় বাঁধতে চলেছেন শিল্পী সুবল পাল। সত্যজিৎ রায়ের অনুকূল গল্পটির কথা মনে আছে?
যেখানে রোবট ভৃত্যই শেষ পর্যন্ত মালিককে সরিয়ে যাবতীয় সম্পত্তির অধিকারী হয়ে যায়। সেই কবে তিনি বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপের সহাবস্থানের বর্ণনা দিয়েছিলেন গল্পের মাধ্যমে। তার লেখা যে আজও কতখানি প্রাসঙ্গিক সে কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমার কর্মী ছাঁটাইয়ের খবর এখন জলভাত, কিন্তু কালের নিয়মে গুটি গুটি পায়ে দুর্গাপুজোর শিল্পেও এবার ঢুকে পড়ল এআই। ভাবছেন তো কলকাতার কোন পুজোয় এবার এই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আলাপ হবে? উত্তর হলো উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক। কখনো বনগা লোকাল তো কখনো কলকাতার মেট্রোর থিমে সেজে উঠেছে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এই জগৎ মুখার্জি পার্ক। এবার সেই শিল্পীর হাত ধরেই অভিনব এক অভিজ্ঞতার সাক্ষী হবেন পুজো প্রেমীরা। মানব জীবনে এআই এর উপস্থিতি, তার প্রভাব, প্রয়োজনীয়তা ঠিক কতখানি, আবার কখনো সেই হয়ে ওঠে অসুর। মণ্ডপ জুড়ে তারই প্রতিফলন ঘটবে। পুজো প্যান্ডেল তো হলো, কিন্তু মাতৃ প্রতিমা? বর্তমান সময়ে আধুনিক চিন্তা ভাবনার জেরে মায়ের মুখের অবয়ব এতটাই আর্টিফিশিয়াল গড়ে তোলা হচ্ছে যা কোথাও বাঙালির ঐতিহ্য নষ্টই বলা যায়। যদিও শিল্পীর কথায় ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসে দর্শনার্থীদের যাতে আঘাত না লাগে সে কথা মাথায় রেখেই দুর্গা প্রতিমা গড়ে তুলবেন শিল্পী। সব মিলিয়ে শিল্পীর অভিনব সৃজনে বাংলা দুর্গাপুজো ফের বিস্মিত করবে গোটা বিশ্বকে। তোমরা সবাই হয়তো দেখেছো সত্যজিৎ রায় একটা ছোট গল্প অনুকূল, হ্যাঁ সেই তখন লিখে গেছেন, মানে উনি কি ছিলেন তার থেকে বোঝা যায় আমাদের। সেই সময় লিখে গেছেন যে এআই কি হতে পারে, মানে উনি একটা রোবটের গল্প বলেছিলেন। তা ওর থেকেই আমরা কিন্তু তখন থেকেই ওটা দেখার পর থেকে একটু মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ করা, এবং আমরা 200 বছর এগিয়ে একটা কাজ করছি এই বছরের কাজটা। এবং দর্শকদের বলবো যারা এখানে আসবেন তারা অনেক বছর এগিয়ে এখানে চলে এসছেন, এই ফিল্ডটা নিয়েই যাবে। এবং অভিশাপ না আশীর্বাদ এটা আপনাদের সকলের ওপরে ছাড়া থাকবে, কারণ আপনি ওই জায়গাতে ওই ফিল্ডটা পাবেন। প্রতিমাটা আমি এখনই বলছি না, সেটা দেখতে পাবে তোমরা ক্রমশ, এবং তার লড়াইটা কার সঙ্গে সেটাও দেখতে পারবে, যে অসুরটা আজকে কারা, কাদেরকে আমরা অসুর রূপী ভাবছি, মানে ধরে নাও 200 বছর এগিয়ে কাদেরকে ভাবছি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।